অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি রুমা আমাদের আজকের এই নতুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন ম্যানহাটনের টাইমস স্কয়ারে টাইমস টাওয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছি। পৃথিবীর যে কোনো প্রান্তে দিবাভাগের যে কোনো সময়ে যে কোনো অবস্থাতেই আপনি থাকেন না কেন, আসুন সকলে সবাই মিলে সমস্বরে একবার বলে উঠি, হৃদয়ে বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Welcome to New York. Hope you come here real soon because we're survivors. ঝলমলে সব নিয়ন বাতির বদৌলতে রাতের বেলায় টাইমস স্কয়ার যেন হয়ে ওঠে আরো জীবন্ত। তাই প্রহরের হিসাব ছাড়া সবসময় এখানে লেগে থাকে পর্যটকদের প্রচন্ড ভিড়। প্রতি বছর নিউ ইয়ার্স ইভে টাইমস টাওয়ারের ঠিক উপরে যেখানে ফ্ল্যাগটি রয়েছে সেখান থেকে সেই বিখ্যাত নিউ ইয়ার্স বল ড্রপ করা হয় এবং সেই অদ্ভুত মনোমুগ্ধকর দৃশ্য দেখবার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে এখানে ভিড় করেন। ম্যানহাটনের নিয়ন স্বর্গ এই টাইমস স্কয়ারের নামকরণ আসলে করা হয়েছিল দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার নামানুসারে, কারণ 42nd স্ট্রিট এবং 7th অ্যাভিনিউর কোনায় এই টাইমস বিল্ডিং এই ছিল নিউ ইয়র্ক টাইমসের হেডকোয়ার্টার। যদিও এখন হেডকোয়ার্টারটি মুভ হয়ে গেছে এক ব্লক অপোজিটে, কিন্তু এই পত্রিকার পৃথিবীর প্রথম নিউজ স্টিকার যা আমার মাথার উপর দিয়ে এখন চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখনো রয়ে গেছে টাইমস বিল্ডিং এ। এই নিউজ স্টিকারে প্রতি মুহূর্তে ভেসে ওঠে পৃথিবীর নতুন নতুন সব খবর এবং এখান থেকেই মানুষ প্রথম জানতে পারে যে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়ে গিয়েছে। ব্রডওয়ের 45th ও 46th স্ট্রিটের মধ্যে অবস্থিত এডিফিস বিল্ডিং ছিল টাইমস স্কয়ারের সর্বপ্রথম 50 তলা দলান। অথচ এখন ম্যানহাটনের প্রায় 15 ভাগেরও বেশি মনোগ্রাহী হোটেলগুলো গড়ে উঠেছে এখানে, আর 46-এ গিজগিজ করছে অসংখ্য সুন্দর সুন্দর সব রেস্টুরেন্ট। এই হোটেলগুলোর মধ্যে অন্তর্গত রয়েছে হাইটেক প্যারামাউন্ট, যার ইন্টেরিয়র ডিজাইন করেছিলেন ফিলিপ স্টার্ক। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নাসডাকের হেডকোয়ার্টারের সামনে। এটি হচ্ছে নিউ ইয়র্ক ম্যারিয়ট মার্কিউস হোটেল, যার উপরে রয়েছে একটি অদ্ভুত ঘূর্ণায়মান সুন্দর রেস্টুরেন্ট, যেখান থেকে নিউ ইয়ার্স ইভের বল ড্রপের দৃশ্য দেখবার মতোই অদ্ভুত। মনে মনে যদি একটু ইচ্ছে থাকে আগামী কোনো এক বছরে নিউ ইয়ার্স ইভে এখানে এসে ডিনার করতে এবং সেই দৃশ্য উপভোগ করতে, তাহলে অবশ্যই মিনিমাম 2 থেকে 3 বছর আগে টেবিল বুকিং দিয়ে নিতে ভুলবেন না। কিন্তু টাইমস স্কয়ারে এলে আপনারা আরো একটি মজার জিনিস দেখতে পাবেন যা আপনাদের মনে করিয়ে দিবে বাংলাদেশের কথা, কিন্তু তা বাংলাদেশ থেকে অনেক আলাদা। সেটি হচ্ছে রিক্সা। ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে, ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে, ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে। আমি অহন রিস্কা চালাই, আমি অহন রিস্কা চালাই ডাহা শহরে, আমি অহন রিস্কা চালাই ডাহা শহরে। ও সখিনা, ও সখিনা গেছোস কিনা, ও সখিনা গেছোস কিনা। Bicycle taxi, come on board. The price is right. Let's make it this, sweetheart. Hi, how are you doing? All right, how are you? I'm fine. Will you take me up to next street? Of course. I'll take you to DACA if you want. No problem.
Oh, thank you. Do you know in Bangladesh we have got loads of rickshaws, but rickshawlas over there, I mean the rickshaw drivers are like, people look really down to them. Right. What about here? Do people discriminate this profession, or how do people take it? Actually, not at all. Over here is more of a novelty, and because it's not that common, and in New York there are no more than 50 of them, it's really something that's kind of unique and something that's fun to look at. So it's not really, there's not even a class that we're considered part of simply because we're a novelty. We're something that are not common. I guess once a lot of people start doing it, it may be looked at differently. We charge higher than yellow cab. We usually charge, our prices are a lot higher than the yellow cab. Okay. So we charge usually like 5 to 10 times more than the yellow cab. Okay. So- What's the rate? Well, most rides are $10, $20. It's $1 a minute, you know, what we charge. Many yellow cab drivers are from Bangladesh, and lots of times when they see us, I think it brings them nostalgia to see us because a lot of times they laugh. They say, "Hey, rickshaw, rickshaw," and they give us, when we go through the cabs, they'll stop to let us go in front of them. I find that people from Bangladesh are very polite. I've been a school teacher. I've been a tractor trailer driver. I work with computers. I've done many things, and I consider this one of my professions. You know, it's a full-time occupation where you're making money doing. I started doing this on weekends. I did it for 3 years on weekends, and last year I finally started to do it full-time. The physical part of it, it works different muscles from when you run. So I had to build up my thigh muscles in order to make it strong enough to do it fast every day. My dream is to go to Bangladesh one day and spend a month there. I would like to ride rickshaw over there, and I would like to learn from the people who've been doing it for many years. And I would like to get tips and see how they do it, because I'm sure there's a lot they can teach me in terms of my rickshaw profession. I know that originally the word genrikisha is a Japanese word which means human power to wheel. And I know they're really popular in Bangladesh. I know they have the bicycle ones and they have motorized ones. বাংলাদেশের রিক্সা চালকদের দেখলে আসলে মায়া লাগে না, তারা কত অল্প মানে পরিশ্রম বেশি করে, পয়সা কম পায়, তারপরে মানে রিক্সা চালক মানেই তো মানে গরিব মনে হয়, যে তাদের খুবই প্রবলেম না। কিন্তু এখানে তো রিক্সা চালা মানে একটা শৌখিনতা যাকে বলে। আর আমরাও দেখে মনে হয় যে খুবই ভালো আছে না, যে সাধারণত এখানে যে ট্যাক্সি চালায় যারা তাদেরই বলা হয় রিক্সা চালক, রাইট? হ্যাঁ। কিন্তু এই যে রিক্সা, এটা তো আমাদের কাছে মানে বিলাসিতার মতো লাগতেছে। To drive a rickshaw here, do you need a driver's license or a license for your rickshaw, or how does it work legally? Okay, the owners of the rickshaw companies, all of them require you to have a driver's license in order to lease a rickshaw with them. Okay, do you need a motor driving license? Yeah. Okay. All of them require, even if it's from your country, even if it's from France or whatever, you need a license in order for them to lease it with you. Okay. It's not a legal requirement, but they set their own standards for the people that they will allow to ride a rickshaw. And you also go through a vigorous 3-day training. We have an excellent safety record. In the past 6 years of operation, I say out of the 50 cabs, there have been no more than 20 accidents. No one has ever gotten hurt, and none of the accidents have been very serious. Thank you very much, Anders, for your time and your help. Thank you. Dhonnobad. Dhonnobad? Dhonnobad. Dhonnobad. Coming Thank out. you. Thanks again. জয় মনে আজ বদলালো মু উইরা জামু তোর থারে ও সখিনা গেছুস কিনা ভুলায় আমারে। টাইম স্কয়ারে বেড়াতে এসে যদি টের পান পেটের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠেছে, অর্থাৎ খিদে লেগেছে, তাহলে চলে আসতে পারেন এখানকার রেস্টুরেন্টগুলোতে, যেখানে রয়েছে প্রিফিক্স ডিনার মেনু, অর্থাৎ স্বল্প সময়ে সস্তায় মজার মজার সব খাবার। আর সব শেষে বলে দিচ্ছি কিভাবে আসতে হবে এখানে। EFNRV অথবা 7 যে কোনো ট্রেন ধরে যদি চলে আসেন 42nd স্ট্রিটে, তাহলে চলে আসবেন টাইম স্কয়ারে। আর ইয়েলো ক্যাব তো রয়েছে যদি আরও একটু আরাম চান। তবে আমার সাজেশন থাকবে নিজস্ব গাড়ি নিয়ে না আসা, কারণ দিন হোক অথবা রাত, টাইম স্কয়ার তো সবসময়ই জীবন্ত, তাই রয়েছে পার্কিং এর ঝামেলা।
ইয়র্কে প্রবাসী বসবাসকারী বাংলাদেশিরা একত্রিত হয়ে 21শে ফেব্রুয়ারিতে পালন করে আসছেন ভাষা দিবস। 1993 সালে এই অনুষ্ঠানের আয়োজন করে মুক্তধারা ও 21শে চেতনার মঞ্চ। ভাষা আন্দোলনের ভাষা দিবসের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতিসংঘের সামনে। ঠিক আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এখানে একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করে এখান থেকে ভোর 12টা 1 মিনিটে প্রভাত ফেরি যাত্রা শুরু করা হয়। সেদিন সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের কবি শহীদ কাদরী এবং এর প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ। আমাদের আরো একজন সহযোগী শাওন মোস্তফা সেদিন সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের সাথে কথা বলেন। বিশেষ অতিথি এবং সভাপতি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিভিন্ন বিশিষ্টজন। আজ আমরা সেই অনুষ্ঠানই একসাথে দেখব। এটা উত্তর আমেরিকার বাঙালি সমাজের ইতিহাসে একটি অনন্য ঘটনা। এখানে গত কয়েক বছরে বাঙালি সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। বাঙালির জীবনে, বাংলাদেশের জীবনে 21শে একটি অত্যন্ত মূল্যবান ঘটনা। সেই ঘটনার স্মরণে এই প্রথমবারের মতো বিশ্ব সরকারের অর্থাৎ জাতিসংঘের সামনে রেল বুশে পার্কে এই প্রথমবার যে 21শের শহীদ মিনার তৈরি করে বাঙালিরা তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো। এটা একটা আমাদের উত্তর আমেরিকায় বসস্থাপনকারী বাংলাদেশিদের জীবনে একটা ইতিহাসে বিশেষ ঘটনা হয়ে চিহ্নিত হয়ে থাকবে। আপনারা যারা আমাকে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান দিয়েছেন, তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আজকের দিনে স্মরণ করব ভাষা আন্দোলনের সেই সব বীর শহীদদের, রফিক, সালাম, বরকত, জব্বার সহ যারা প্রাণ দিয়েছিলেন আমাদের ভাষার জন্য এবং এই আন্দোলনকে সফল করার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের সবার প্রতি আমরা আজকের এই দিনে নীরবে শ্রদ্ধা নিবেদন করব। আপনারা প্রবাসে থেকে আপনাদের কল্পনার মধ্যে যে বাংলাদেশ, বুকের মধ্যে যে বাংলাদেশ, আপনাদের রক্তকণিকায় যে ভাষা, যে সংস্কৃতিকে ধারণ করেন, তার প্রতি আপনাদের যে মমতা, আপনাদের যে শ্রদ্ধা, তার সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। আপনারা আমার 21শের অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন। ধন্যবাদ। আমরা বিদেশে যে বাঙালি থাকি, বিরাট সমাজ গড়ে উঠছি, তারা বাংলাদেশকে আমাদের হৃদয় ধারণ করি। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাঙালির অধিকার থাকবে। হচ্ছে আমাদের সোনার তৈরি, এবং এই সোনার তৈরি যে ঘাটে গিয়ে থেমেছে সেই ঘাটের নাম স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা কখনোই সম্পূর্ণরূপে অর্জিত হয় না যতক্ষণ না পর্যন্ত সেই দেশের মানুষদের জীবনে অর্থনৈতিক বন্টনের সমতা আসে। এই মুহূর্তে আমরা বিদেশে যারা আছি, আমরা সংগঠিত হয়ে আমাদের ভেবে দেখা দরকার আমরা কিভাবে আমাদের দেশকে সাহায্য করতে পারি। একটা উপায় হচ্ছে প্রচার, আর একটা উপায় হচ্ছে দেশের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সঙ্গে কাছ থেকে এটা জেনে নেওয়া তারা কিভাবে আমাদের কাছ থেকে সাহায্য পেতে চায়, পেতে পারে, কারণ আমাদের আর দেরি করার সময় খুব সুন্দর হয়েছে।
লেগেছে সকলে এত সুন্দর করে করেছে, আমার খুবই ভালো লেগেছে এদের মানে ডেডিকেশন, এই যে মমতা করে আর কি খাটনি করে ওরা করেছে এগুলো সব আমার খুব ভালো লাগছে। এবং আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই প্রবাসী বাঙালিদের এত ছোট করে দেখলে চলবে না। এরা শুধু প্রবাসী নয়, এরা নিজেরাই নিজেদের শক্তি, একটা আলাদা শক্তি, এটা আস্তে আস্তে দানা বেঁধে উঠবে আমার মনে হয়। এবং এই প্রবাস থেকে বাংলা ভাষার নিয়ে এবং বাংলা ভাষাকে উন্নত করার প্রচেষ্টা এই প্রবাসে আপনা আপনি এই প্রবাসের মাটিতেই গজাবে, আমার এই বিশ্বাস। আমার খুবই ভালো লাগছে। একটা অবিশ্বাস্য যে এইখানে যে এত সুন্দরভাবে আজকে দেখলাম, এটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, যে এবং আমি খুব অভিভূত যে এত সুন্দরভাবে এটা পরিচালনা হয়েছে এবং সুন্দরভাবে এটা করছে। এটা বাঙালিটা প্রতি বছর আরো সুন্দরভাবে অর্গানাইজভাবে করা উচিত। বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, বাংলার সর্বহারা না হয়, তোমাদের সন্তান সন্ততিরা যাতে কীট পতঙ্গের মতো প্রাণ বলি দিতে না হয়, তারই জন্য, শুধু তারই জন্য আমি বাংলা, বিহার, উড়িষ্যার পথে প্রান্তরে উল্কার মতো ছুটে বেরিয়েছি। আজ তারই পুরস্কার এই কণ্ঠ ভাষণ, তারই পুরস্কার এই চিহ্ন পাদুকা, তারই পুরস্কার কি কষ্ট লব্ধ লাঞ্ছনা। মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে এবং স্বদেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে বাঙালি জাতি কামানের মতো গর্জে উঠলেও মূলত কিন্তু আমরা শান্তিপ্রিয়। বিশ্ব শান্তি রক্ষায়ও বাংলাদেশিদের অবদান কম নয়। ইউনাইটেড নেশনের পিস কিপিং মিশন অর্থাৎ শান্তি রক্ষা বাহিনীর একটি বিরাট অংশ জুড়ে রয়েছে বাংলাদেশি সৈন্যরা। আজ আমি দাঁড়িয়ে রয়েছি জাতিসংঘের সামনে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বন্দুক, যার মাথা মুড়ে দেয়া হয়েছে, অর্থাৎ যুদ্ধ নয়, শান্তি চাই। আজকে আমরা কথা বলছি ইউনাইটেড নেশনের একজন স্পোকস পার্সনের সাথে, যিনি গত 2 বছর থেকে সিয়েরা কাজ করছেন পিস কিপিং এর ব্যাপারে, এবং তিনি আজকে আমাদেরকে বলবেন বাংলাদেশের সৈন্যরা সিয়েরা কি করে তাদের শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে সাহসিকতার সাথে। Hi Margaret, how are you doing today? I'm fine, thank you. It's a beautiful day actually. Yes, it's a lovely day in New York. Bangladesh has one of the largest peacekeeping contingents. How important is their role in Sierra Leone? I would say the role of the Bangladeshi peacekeepers was very, very important in our efforts in Sierra Leone. And I believe the United Nations owes the Bangladeshi government, the people, and the Bangladeshi armed forces a very big thank you. The role of the Bangladeshi peacekeepers came at a very critical point in the peace process when, as I said, the country was still divided. Rebels still occupied large parts of the country. The Bangladeshi battalion intervened at very critical moments, particularly in one area of the country, Kono, which is the diamond-producing area of Sierra Leone, where combatants were almost ready to restart the war, and the Bangladeshi contingent was brought in to establish peace in that area, and they did it very effectively. And in addition to that, the Bangladeshi contingent did so many humanitarian activities that really helped win the hearts and minds of the Sierra Leonean people. And I think they are very much loved in Sierra Leone. Sierra Leone and Bangladesh are a world apart. How did the peacekeepers successfully interact in such a different and culturally different country? You see, Sierra Leone, yes, it's very much different and very far away from Bangladesh. But I think that what unites people is a caring and a consideration and a respect and an empathy for people of a different nationality. And that was very evident in the work of the Bangladeshi contingent. I think they had sympathy and empathy for the people of Sierra Leone and undertook, as I said, a lot of humanitarian activities to help the people. For example, they had free medical clinics for the people, which treated, sometimes 200 people a day in areas where there had been no medical treatment available because of the war.
They provided food for work programs for ex-combatants to get them engaged in rebuilding the country instead of in destructive activities. They actually rebuilt a 54-kilometer road between two towns, which helped the entire mission in terms of in terms of mobility, getting our supplies from one way to the other, and also helped the people of the country to be able to have access to areas that before they didn't have access to. Do you recall any personal interaction with Bangladeshi troops in Sierra Leone? Yes, I recall many, in fact, and far too many stories that I would be able to tell in limited time. But I would say maybe two in particular that I remember strikingly in my mind. One is with Brigadier General Ali Hassan, who was our sector commander, one of our sector commanders, and he was such a wonderful general and a wonderful man. He really was a fantastic military commander on the ground. He helped the mission very much in terms of its strategy, military strategy on the ground. And he was very instrumental in leading the Bangladeshi troops into this area I referred to before, which was very tense and was very difficult. And he really helped, he and his troops helped diffuse the tension and diffuse the situation so that peace was able to be restored. And I was there personally when this happened, and I saw the effectiveness of Brigadier General Ali Hassan and his troops. Another situation I remember very well is also Colonel Wali, who was in another area, and he and I actually went together and delivered some humanitarian assistance to school children. We visited schools. We brought pencils and erasers and notebooks and such. We went around visiting schools and other areas in his area of responsibility, and I could see how the people responded to him, which meant that he had done a lot to help the people on the ground, and that he and his men were really well loved by the Sierra Leoneans. Thank you, Margaret. Thank you so much for your time, and I really enjoyed talking to you, and I hope our audience really loved listening to you. Thank you very much. সময় শেষ হয়ে এলো, এবারে বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে অনুরোধ করছি, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো ভালো লাগা, না লাগা অথবা কোনো সাজেশন থাকলে অবশ্যই লিখে জানাবেন। হ্যাঁ, আরও একটি ব্যাপার, পৃথিবীর কোনো জায়গায় যদি আপনাদের হৃদয়ের দাগ কেটে থাকে এবং আমাদের সাথে সেখানে বেড়াতে যেতে চান, অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের সেখানে নিয়ে যেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।